সালামু আলাইকুম। অনলাইন রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আলোচনা করব জৈব রসায়নের। আমি আলোচনা করতেছিলাম প্রথম থেকে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াসমূহের এই পার্টটুকুর মধ্যে সিকিউ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম। গত ক্লাসে একটি বোর্ড নিয়ে আলোচনা করছি, আজকেও যে কোনো একটা বোর্ড নিয়ে আলোচনা করব যার মধ্যে গুরুত্বপূর্ণ টপিকস, যেমন এর আগে বলছিলাম যে ফিডেল কাপ বিক্রিয়া, SN1 SN2 ক্রিয়া কৌশল, এই টপিকসগুলো খুব ভালো করে পড়াশোনা করতে, কারণ এই টপিকসগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে পরবর্তী প্রশ্নের অ্যান্সারগুলো আমরা সহজে দিতে পারবো। এবং এই পার্ট বাই পার্ট, কারণ আমাদের জৈব রসায়ন অধ্যায়টা মানে রসায়ন দ্বিতীয় পত্রে দ্বিতীয় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা অনেক বড়। এই অধ্যায়ের তাহলে আমরা পার্ট পার্ট করে সৃজনশীলগুলো পড়তে হয়, কারণ একবারে অধ্যায় শেষ করার পরে সৃজনশীলগুলো পড়লে আমরা সামনের বিক্রিয়াগুলো মনে হারা যাবে, কিছু কিছু রিঅ্যাকশন মনে হয়, সংজ্ঞা মনে হারা যাবে। সো তাহলে আজকে আলোচনা করা হবে। দেখো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান। আজকে আমি আলোচনা করব বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে। গত ক্লাসে এই ক্লাস থেকে এই ক্লাসের পরে আবার আমরা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে পরবর্তী যে লেকচার আছে এই লেকচারে চলে যাব। তাহলে বোর্ড প্রশ্ন কেন পড়াচ্ছি? কারণ আমাদের পরীক্ষায় এই অনুরূপ প্রশ্নগুলো আমাদের হয়, আমরা আরো অনেক অনেক প্রশ্ন পড়ব, ঠিক আছে? তাহলে আজকে যে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা দেখা যাক। আজকে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 19 নিয়ে। আসলে এই আমাদের যে আমরা কেন এগুলো করতেছি, কারণ এইগুলো করার কথা, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত রেডিক্যাল পর্যন্ত যতগুলো টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যে এগুলো পড়লে আমরা যখন একটা সৃজনশীল তখন বিভিন্ন টপিকসের মধ্য থেকে প্রশ্নটা আসতে পারে। এই টপিকসগুলো নিয়ে এই জন্য আলোচনা করা হচ্ছে। তাহলে চট্টগ্রাম বোর্ড 19 এর উদ্দীপকে কি দেওয়া আছে? এখানে কার্বন সংখ্যা আছে 4টা, হাইড্রোজেন সংখ্যা আছে 8টা। তাহলে এটা কি হতে পারে? কথা হচ্ছে এটা কি হতে পারে? তাহলে কার্বন সংখ্যা 4টা, হাইড্রোজেন সংখ্যা 8টা, তাহলে মোট কি হতে পারে? যেমন আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিনের যদি সাধারণ সংকেত দেখি CnH2n, কার্বন সংখ্যা 4টা হলে হাইড্রোজেন সংখ্যা এটা হবে 8টা হবে। তাহলে এই মূলকটা জৈব যৌগটা অ্যালকিন। এটাকে দুই ভাবে বিক্রিয়া করছে, একটা A এবং একটা বি। এ বি বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করছে? অজনের সাথে বিক্রিয়া করছে জিঙ্ক এবং পানির দ্রবণ, জিঙ্কের দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়েছে। তাহলে অ্যালকিন দ্বিবন্ধন যুক্ত যৌগ। তাহলে আমরা অ্যালকিনের অজনের বিক্রিয়া করছি না, অ্যালকিনের অজনীকরণ বিক্রিয়া। তোমাদেরকে বলছিলাম যে অজনীকরণ বিক্রিয়াটা খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে অ্যালকিনের অজনীকরণ বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন? সি এবং ডি, এখানে 2E। তাহলে এই যে প্রশ্নটা, তাহলে আমরা উদ্দীপক দেখে বুঝতে পারলাম এখানে অ্যালকিন আছে এবং অ্যালকিনের অজনীকরণ বিক্রিয়া আছে। তাহলে প্রশ্নে দেখি আমাদের কি কি আলোচনা করা আছে। বি যৌগের স্টিরিও সমানুতা ব্যাখ্যা করো। তাহলে বি যৌগের স্টিরিও সমানুতা কি? জ্যামিতিক সমানুতা একটা আলোক সমানুতা, একটা জ্যামিতিক সমানুতা, একটা আলোক সমানুতা, একটা জ্যামিতিক সমানুতা। তাহলে আলোক সমানুতা এবং জ্যামিতিক সমানুতা, সি যে যৌগটা আছে এই যৌগটার মধ্যে বি যৌগটার মধ্যে বি যে যৌগটা, তাহলে এ এবং বি দুইটা যৌগের মধ্যে সমানুতা, তাহলে স্টিরিও সমানুতা ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি যে এই মৌলটা ছিল আমাদের কি C4H8, এখানে ছিল C4H8, এটা বিক্রিয়া করে এখানে, তাহলে এখানে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা বি। এবং এখান থেকে যেটা হবে CH3 বন্ড C বন্ড তাহলে এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা A এবং একটা বি। কারণ আমরা এইভাবে এই কারণেই লিখলাম যে এই বিক্রিয়া করে এটা A, এটা বি, কারণ এখানে কার্বন সংখ্যা আছে কয়টা? 4টা। তাহলে কার্বন সংখ্যা 4টা হলে মধ্যের ফাঁকা বন্ড বসবে 3 জায়গায়। তাই 3 জায়গার মধ্যে যখন দিব তখন দুই বন্ধনের মাঝখানে পড়বে, এবং আরেকটা বিক্রিয়া করলে এখানেও দ্বিবন্ধনটা হতে পারে। তাহলে এ যেটা যৌগ, এই যৌগের প্রথম কার্বনের সঙ্গে দ্বিবন্ধন, বি যেটা যৌগ এই কার্বনের 2 নম্বর কার্বনের সঙ্গে আছে কি? দ্বিবন্ধন। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর এ এবং বি বলছে বি যৌগের স্টিরিও সমানুতা আলোচনা
করো। তাহলে বি যৌগের স্টিরিও সমানুতা আলোচনা করতে হলে তাহলে বি যৌগটা হচ্ছে বিউটিন 2। তাহলে বি যৌগটা হচ্ছে আমাদের কি, বি যৌগটা হচ্ছে বিউটিন 2 CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা হচ্ছে কি বিউটিন 2 1 2 3 4। তাহলে বি নাম্বার যৌগটা হচ্ছে বিউটিন 2। তাহলে এই যৌগের আলোক সমানুতা স্টিরিও সমানুতা দুই প্রকার, একটা হচ্ছে আলোক সমানুতা আর একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। দুই ধরনের সমানুতা প্রদর্শন। তাহলে আমরা দেখি আলোক সমানুতা। আলোক সমানুতা প্রদর্শন করতে হলে কি কি শর্ত বা আলোক সমানুতার শর্ত, এখানে হচ্ছে আলোক সমানুতার শর্ত। আলোক সমানুতার শর্ত পালন করতে প্রথম শর্তটা হচ্ছে কাইরাল কার্বন হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের সঙ্গে কি চারপাশে যে মূলকটা যুক্ত হবে এই মূলকগুলোকে ভিন্ন হইতে হবে, কিন্তু বিউটিন 2 এ এই শর্তটা হচ্ছে পালন করে। আলোক সমানুতা প্রদর্শন করতে হলে উভয়কে কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। উভয়ের কনফিগারেশনটা মানে একটা আরেকটার উপর প্রতিচ্ছবিটা পড়তে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, কিন্তু এটা এই শর্তটা হচ্ছে পালন করেন। উভয়ের কনফিগারেশন পরবর্তীতে অপরিবর্তিত হবে। উভয়ের কনফিগারেশনটা কি হবে, পরস্পর হচ্ছে তাহলে হচ্ছে বি যৌগের স্টিরিও সমানুতা। গ নাম্বার হচ্ছে বি যৌগের স্টিরিও সমানুতা। তাহলে বি যৌগের যে যৌগটা গ নাম্বারে বলা আছে, বি যৌগটা হচ্ছে বিউটিন 2। তাহলে হচ্ছে কোন স্টিরিও সমানুতা দুই প্রকার, একটা হচ্ছে আলোক সমানুতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তাহলে এই যৌগটাকে জ্যামিতিক সমানুতার আলোক সমানুতা প্রদর্শন করতে হলে প্রথম শর্ত এটাকে হচ্ছে কাইরাল কার্বন হতে হবে, অর্থাৎ প্রতিটা কার্বন পরমাণুর সঙ্গে কি তিনটা বিভিন্ন কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে, যেহেতু এটা সেটা হচ্ছে নেই, অর্থাৎ আলোক সমানুতা প্রদর্শন করে। দ্বিতীয় শর্ত হচ্ছে কনফিগারেশনটা পরস্পরে কি অপরিবর্তিত হবে, উভয় কনফিগারেশন কি অপরিবর্তিত হবে, এই শর্তটা হচ্ছে কি পালন করে না। দ্বিতীয় সূত্র হচ্ছে উভয় সমাণু পরস্পরের উপর কিছু দর্পণ প্রতিবিম্ব হতে, উভয় এই যে সমানুটা দেওয়া আছে দর্পণ প্রতিবিম্ব হতে হবে। তাহলে আলোক সমানুতা প্রদর্শনের যে শর্তগুলো আছে বিউটিন 2 এই কোনটা শর্তই হচ্ছে পালন করে না, অর্থাৎ এটা হচ্ছে আলোক সমানুতা প্রদর্শন করবে না। এবার দেখি আমরা এই যুগের ক্ষেত্রে জ্যামিতিক সমানুতা। তাহলে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে হলে জ্যামিতিক সমানুতার শর্ত হচ্ছে কার্বনগুলোর মধ্যে কি দ্বিবন্ধন একটা হচ্ছে থাকতে হবে। এই জ্যামিতিক সমানুতার শর্ত পালন করতে হলে এদেরকে হচ্ছে কি কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে হচ্ছে এই মূলকটার মধ্যে কি আছে, কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, এবং হচ্ছে কার্বন বন্ধনদের মধ্যে এরা হচ্ছে কি মুক্ত আবর্তন হচ্ছে অক্ষম হইতে হবে, মানে একটা যদি ঘুরতে না পারে, এটা হচ্ছে এই শর্তটা হচ্ছে পালন। এবং এর মধ্যে আরেকটা শর্ত আছে যে এবি সি ইকুয়াল টু হচ্ছে বিডি সি, এই শর্তটা হচ্ছে এই মূলকগুলো হচ্ছে কি পরস্পরের হচ্ছে ভিন্ন হতে হবে। এই যে কার্বনের সঙ্গে যৌগগুলো আছে এগুলো বিপরীত দিকে এবং হচ্ছে ভিন্ন হইতে হবে, এই শর্তটা হচ্ছে, অর্থাৎ বিউটিন 2 যে যৌগটা আছে এই যৌগটা আলোক সমানুতার কোনো শর্ত পালন করে না, কিন্তু জ্যামিতিক সমানুতার যে শর্তগুলো আছে কার্বন দ্বিবন্ধন, উভয় অক্ষের পর বন্ধন, আবর্তনটা হচ্ছে আবর্তনে অক্ষম হইতে হয়, এবং এবিসি ইকুয়াল টু এবি ডি এই শর্ত হচ্ছে পালন। অর্থাৎ বলা যায় যে স্টিরিও সমানুতার মধ্যে আলোক সমানুতা এবং জ্যামিতিক সমানুতা, বিউটিন 2 আলোক সমানুতা প্রদর্শন করে না, কিন্তু জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। এই জ্যামিতিক সমানুতা দুই, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। তাহলে এই যৌগটার সিস এবং ট্রান্স দুইটাই আমরা হচ্ছে দেখতে পাই, যেমন এখানে কি দেওয়া আছে CH ডাবল বন্ড CH, এখানে আছে CH3, তাহলে আমি এখান থেকে যদি হাইড্রোজেন গুলোকে সরাই দেই, যদি এখান থেকে হাইড্রোজেন দুইটাকে হচ্ছে
বাদ দিয়ে দিই তাহলে কি হবে H আর এখানে হচ্ছে H, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে সিস বিউটিন 2। অর্থাৎ যদি মূলকগুলা এই যে 500 যে মূলক 580 যে মূলকগুলো আছে এক পাশে থাকে তাহলে হচ্ছে সিস, আর যদি বিপরীত পাশে তাহলে হচ্ছে এটা ট্রান্স। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি সিস। সিস, এবং এটাকে যদি আমি এইভাবে করি ট্রান্স, তাহলে একটা হচ্ছে সিস, কারণ এই মূলকগুলা যদি একই পাশে অবস্থান করে তাহলে এটাকে বলা হচ্ছে সিস, এবং যদি মূলকগুলা বিপরীত পাশে অবস্থান করে এটা হচ্ছে ট্রান্স। অর্থাৎ বিউটিন 2 যৌগটা হচ্ছে সিস এবং ট্রান্স। বিউটিন 2 যেটা আছে এটা সিস এবং ট্রান্স উভয় মূলক হচ্ছে প্রদর্শন করে। তাহলে এখানে বলছে বি যৌগের স্টোরীয় সমানতা, তাহলে বি যৌগের স্টোরীয় সমানতা প্রদর্শন করে। বি যৌগের স্টোরীয় সমানতা দুই প্রকার, একটা হচ্ছে আলোক সমানতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা। এখন আলোক সমানতার যে শর্তসমূহ আছে বিউটিন সেটা হচ্ছে পালন করে না। আমাদের লিখতে হবে আলোক সমানতার শর্তগুলো কি, অর্থাৎ বিউটিন 2 আলোক সমানতার শর্তগুলো পালন করতেছে না। তাহলে এবং জ্যামিতিক সমানতার যে শর্তসমূহ আছে এটা হচ্ছে বিউটিন 2 পালন করে। অর্থাৎ বিউটিন 2 এর ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করা সম্ভব, কিন্তু আলোক সমানতা প্রদর্শন করা সম্ভব না। এবার প্রশ্নে আসবো, নেক্সট প্রশ্নে দেখা যাক কি আছে। তো নেক্সট প্রশ্ন আছে সিডিই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সক্রিয়তার কারণ বিশ্লেষণ পূর্বক ক্রম নির্ধারণ করে। এটা হচ্ছে বি সি, এখানে কি দেয় সিডিই, এই তিনটা যে মূল বের হবে এখান থেকে এর মধ্যে এদের একটা ক্রম বের করতে হবে। কার সব নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কার ক্রমটা হচ্ছে কোনটা বেশি দিবে কোনটা হচ্ছে কম দিবে। তাহলে দেখা যাক, আমরা এখন যাই যে হচ্ছে কোনটা কম এবং হচ্ছে কোনটা বেশি দিবে। তাহলে আমরা এর আগে বিক্রিয়া করছিলাম যেটা, এই বিক্রিয়া কি পাওয়া গেছিল। এখন আমরা ঘয়ে কি দেওয়া আছে, এই বিক্রিয়া এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। তাহলে এই বিক্রিয়া আবার কি অজনের সঙ্গে বিক্রিয়া করবে, অজনের সঙ্গে বিক্রিয়া। আশা করি অজনের সঙ্গে বিক্রিয়াটা সবাই পারবা। তাহলে এটা যদি অজনের সঙ্গে, তাহলে এই বন্ধনের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ এখান থেকে কয়টা পাওয়া যাবে CH3 বন্ড CHO, দুইটা হচ্ছে এই মূলকটা হচ্ছে যুক্ত। তাহলে এই মূলকটা হচ্ছে মিথেন ইথানেল, এই মূলকটা হচ্ছে ইথানেল, এবং এখান থেকে এই বন্ধনের সঙ্গে একটা দ্বিবন্ধন, তাহলে এখানে কি হবে CH3 বন্ড CO বন্ড CH3, এইটা একটা আর ওই পাশ থেকে একটা, তাহলে হচ্ছে HCHO। তাহলে আমরা দেখলাম যে এখানে যে মৌলগুলো পেয়েছি সেটার মধ্যে এটা হচ্ছে C, এটা হচ্ছে D, এটা হচ্ছে E। তাহলে বিক্রিয়া করার পরে আমরা যেগুলো পেয়েছি A এবং B থেকে বিক্রিয়া করার পর যেটা CDE, সি নাম্বার মৌলটা হচ্ছে কিটন, অর্থাৎ মিথেন ইথেন প্রোপানন, এটা হচ্ছে মিথানেল, আর এটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে নন। অর্থাৎ আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার যে ক্রমটা এটা নির্ধারণ করে যে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটন গ্রুপের সংখ্যার উপর পার্শ্ববর্তী। অর্থাৎ এটা যে আমরা দেখতে যাই তাহলে এখানে এখানে যে মূলকটা আছে, এই যে মূলকটা আছে সি ডাবল বন্ড ও, এখানে যে মূলকটা দেওয়া আছে যেটাকে আমরা বলি এইভাবে যে হচ্ছে কার্বন অক্সিজেন কার্বন। এখন এখানে এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। অর্থাৎ যে কার্বনের সঙ্গে কার্বন এবং অক্সিজেন, অর্থাৎ মিথেন এবং অ্যালডিহাইড এবং কিটন মূলকের গ্রুপটা যার সঙ্গে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনে, এখন এই কার্বনটা হচ্ছে ধনাত্মক আংশিক চার্জযুক্ত, আংশিক চার্জ। এখন এই কার্বনের সঙ্গে যদি অ্যালকাইল গ্রুপ বেশি যুক্ত থাকে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যত বেশি যুক্ত থাকবে এর হচ্ছে ধনাত্মক চার্জের পরিমাণটা হচ্ছে তত কি হচ্ছে কমে যাবে। অর্থাৎ এই কিটন গ্রুপের সঙ্গে এই কার্বোক্যাটায়নের সঙ্গে যত ধনাত্মক, যত ইলেকট্রন
গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকবে ততই হচ্ছে কি এর হচ্ছে এই আবেশের পরিমাণটা হচ্ছে কি কমে যাবে। অর্থাৎ নিউক্লিওফিলিক বিক্রিয়ার এর সঙ্গে যত অ্যালকাইল মূলক যুক্ত থাকবে এর সক্রিয়তার ক্রমটা হচ্ছে তত কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই গ্রুপের এখানে এই কার্বনের সক্রিয়তার ক্রম নির্ভর করে এর পার্শ্ব শিকলের যৌগগুলোর উপর। যদি অ্যালকাইল গ্রুপের সংখ্যা অর্থাৎ অ্যালকাইল মিথাইল ইথেন প্রোপেন এর সংখ্যাটা যত বেশি হবে এর সক্রিয়তাটা তত কমে। তাহলে যে এই যে সি এবং ডি তিনটা মূলক পেয়েছিলাম, এই মূলকগুলো আমরা দেখি। তাহলে এখানে যে মূলকগুলো আমরা পেয়েছি এখান থেকে কি দেওয়া আছে, এই যে এখানে তাহলে সি নাম্বার মূলক, এই সি নাম্বার যেটা এটা হচ্ছে প্রোপানল, সি নাম্বারটা হচ্ছে প্রোপানন এবং হচ্ছে ই নাম্বারটা হচ্ছে ইথানল আর এক নাম্বারটা হচ্ছে মিথেন। তাহলে এখানে এটা হচ্ছে CCO, তারপরে হচ্ছে CH3 বন্ড CHO, এরপরে আছে হচ্ছে CH3 বন্ড CH3। আমি যে কথাটা বলতেছিলাম, কারণ এখানে যেটা আছে H বন্ড C ডাবল বন্ড ও মিথেন, এটাকে আমরা লিখতে পারবো CH3 বন্ড C এটাকে লিখতে হবে CH3 বন্ড C ডাবল CO CH3। তাহলে এই যে যৌগটা, এই যৌগটার নাম কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে C, এটা হচ্ছে E আর এটা হচ্ছে D। এখন সক্রিয়তার ক্রম যখন নির্ধারণ করব, আমি আগেই বলেছিলাম যে হচ্ছে এখানে এই যে মূলক তিনটা দেওয়া আছে, ডি নাম্বারে কি দেওয়া আছে মিথানল ইথানল প্রোপানল। এখানে কার্বন এবং অক্সিজেনের দ্বিবন্ধন এই যুগটার মধ্যে এই কার্বন মূলকটা হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ যুক্ত, এর সঙ্গে যত বেশি মিথাইল মূলক যুক্ত থাকবে এর সক্রিয়তাটা হচ্ছে তত কি হচ্ছে কমবে। তাহলে মিথানলের ক্ষেত্রে যে দুই পাশে দুইটা আছে এই দুইটা কি হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে এর এই কার্বনের ধনাত্মক মানটা হচ্ছে কমার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা হচ্ছে সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়। এবং এর পাশে যেই কার্বন আছে এই কার্বনের সঙ্গে একটা হচ্ছে কি মিথাইল মূলক যুক্ত আছে, যেহেতু এই কার্বনটা সক্রিয় তাহলে এটার সঙ্গে যেহেতু যুক্ত আছে তাহলে এটার চেয়ে এটা হচ্ছে কম সক্রিয়, এটার চেয়ে হচ্ছে এটা হচ্ছে কম সক্রিয়। এবং তার এই পাশে যে মূলকটা যুক্ত আছে এই পাশ থেকে এটার সঙ্গে দুইটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আরো বেশি কম সক্রিয়। তাহলে সক্রিয়তার ক্রমটা নির্ভর করবে কার্বন সঙ্গে যুক্ত মিথাইল মূলকগুলোর অ্যালকাইল মূলকগুলোর উপর। এর সক্রিয়তা কমছে, এখানে কি হচ্ছে সক্রিয়তা অর্থাৎ এই লাইন ধরে এদিকে যতই যাবে মিথাইল মূলকের কার্বনের সঙ্গে পার্শ্ববর্তী মূলকগুলো যত বেশি মিথাইল মূলক যুক্ত হবে এর সক্রিয়তাটা হচ্ছে তত কমতে থাকবে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নে বলতে পারবো যে হচ্ছে এই মূলকটা যখন বিক্রিয়া করছে বিক্রিয়া করার ফলে এ এবং বি দুইটা উৎপাদ এবং সি ডি এই তিনটা উৎপাদ পাওয়া গেছে। উৎপাদ সমূহের মধ্যে সিটা হচ্ছে ইথানল প্রোপানল, ডি নাম্বারটা হচ্ছে মিথানল আর ই নাম্বারটা হচ্ছে ইথানল, একটা মিথানল একটা হচ্ছে ইথানল। এই সক্রিয়তার ক্রমটা আমাদের নির্ভর করে, এখানে যে সক্রিয়তার ক্রমটা দেওয়া আছে এটা নির্ভর করে যে মিথাইল মূলকের সাথে এই মূলকটার সঙ্গে পার্শ্ববর্তী শিকলে যুক্ত অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বেশি হবে সক্রিয়তা তত কমে। তাহলে এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, অর্থাৎ এটা হচ্ছে অধিকতর সক্রিয়। এখানে একটা গ্রুপ যুক্ত আছে, এটা হচ্ছে এটা কম, আবার এটা হচ্ছে এটা বেশি। যদি সক্রিয়তা উল্টাই দিই তাহলে এটা হচ্ছে কম সক্রিয়, তার চেয়ে এটা বেশি সক্রিয়, তার চেয়ে এটা বেশি সক্রিয়। তাহলে এইখানে আমরা এই প্রশ্নে যেটা প্রশ্নে বলা হয়েছিল যে হচ্ছে আমাদের কি পেয়েছি যে এই উৎপাদগুলো এইরকম সমীকরণগুলো আমাদের পরীক্ষায় আসবে, কারণ এরকম আমাদের সমীকরণ তুলে দিয়ে পরীক্ষা আসবে। কারণ এর আগে আমি বলছি ফিডেল-কাপ বিক্রিয়া মানে বেনজিন বলের প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ SN1 SN2 যৌথ বিক্রিয়া এবং হচ্ছে এখানে অক্সিজেনের বিক্রিয়া এবং স্টোরিও সমানুতা জৈব যৌগ MS টোটোমারিজম মেটামারিজম যত প্রকার সংজ্ঞা আছে ছোট প্রশ্নের মধ্যে সবগুলো আমাদের, কারণ দেখো এগুলাই পড়ছি আমাদের, এগুলো আবার বোর্ডে চলে আসে। তাহলে আমরা তো এগুলাই পড়তেছি, তাহলে এই প্রশ্নগুলোকে আমাদের খুব ভালো করে পড়তে হবে যাতে কোনো প্রকার মিক্স না হয়। তাহলে এখান থেকে আমি তো ক্লাসে 2টা সৃজনশীল দেখালাম, এর আগে যতগুলো সৃজনশীল আছে এখন এই সবগুলোই তোমরা হচ্ছে বাসায় খুব ভালো করে করবা যাতে কোনো প্রকার সমস্যা না হয়। যতগুলো সমীকরণ আছে সমীকরণ